খবরদার, তুমি আমার পরিবার তুলে কথা বলবে না। হঠাৎ ছেলের রুম থেকে উচ্চস্বরে কথার আওয়াজ শুনে আমি থমকে দাঁড়ালাম। আমি জানি কারো রুমে কারো কথায় আড়ি পাতা ভালো অভ্যাস নয়, কিন্তু কেন যেন আজ এড়িয়ে যেতে পারিনি। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম আমাদের দোতলা ঘরের উপরতলায় দক্ষিণ পাশের বারান্দায় লাগোয়া প্রশস্ত রুমটার দিকে, যেখানে আমার একমাত্র ছেলে আসাদ তার বউ নিয়ে থাকে। আসাদ বিয়ে করেছে মাস দুয়েক হবে। বিয়েটা আমরা করাইনি, অথচ অনেক শখ ছিল ধুমধাম করে একমাত্র ছেলেকে বিয়ে করানোর। আমার 3 মেয়ে 1 ছেলে। বড় 2 মেয়েকে আমি নিজে পছন্দ করে বিয়ে দিয়েছি। বিয়ের ক্ষেত্রে কিছু চাহিদা ছিল আমার। যে ছেলে আমার মেয়ের বড় হবে তাকে সে চাহিদাগুলো পূরণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার চাহিদা অনুযায়ী পরের ছেলেরা আমার মেয়েদের বিয়ে করে নিয়েছে। তারাও স্বামীর সংসার নিয়ে বেশ সুখেই আছে। চাহিদা কিন্তু বেশি কিছু না, শুধু নারীকে মানুষ মনে করতে হবে, নারীর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। পুরুষ বলে নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে করা চলবে না। ছেলের বউদের জন্য আমার তেমন কোনো চাহিদা ছিল না, শুধু একটা ফুটফুটে মিষ্টি মেয়ে হলে চলবে, যার আত্মসম্মানবোধ থাকবে, যে অন্যায়ের প্রতিবাদ করতে জানবে। এর বেশি শর্ত দিয়ে বিয়ে করানোর কোনো যোগ্যতাই আমার ছেলের ছিল না। যদিও সে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, ভালো গান করে, টুকটাক লেখালেখি করে, দেখতেও বেশ সুদর্শন। কিন্তু কি বলবো আর নিজের ঘরের কথা, বাবার মতো মুখ খারাপ স্বভাব। মাশাআল্লাহ বাবারটাই পেয়েছে। আমি না হয় 35 বছর আগে এতিম ছিলাম, তাই বাধ্য হয়ে কত কিছু সহ্য করেছে মুখ বুঝে। আজকালকার মেয়েরা কেন মানবে? আমার আজও স্পষ্ট মনে আছে, বিয়ের পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ায় তিনি তার মাকে গিয়ে নালিশ করলেন, তোমার পছন্দের নবাবের বেটি কিন্তু এখনও ঘুমায়। আমার বিস্ময়ের ঘোর পরের 1 সপ্তাহেও কাটেনি। যার সাথে রাতে আমার ফুলসজ্জা হয়েছে, মা খালা নানিদের কথা মতো যার মনোরঞ্জন করা ছিল আমার সারা রাতের দায়িত্ব, সে লোক 2 ঘন্টা ব্যবধান নিয়ে এটা কি বলল, কাকে বলল? বলার অবশ্য কারণ ছিল। পিতৃহারা এতিম অসুন্দর মেয়েকে সে বিয়ে করতে চায়নি, নেহাত মায়ের অবাধ্যতা করতে পারেনি। সেই লোকের সাথে আমি বাধ্য হয়ে 35 বছর সংসার করেছি, সাথে 4 সন্তানের মাও হয়েছি। ও ভালো কথা, আমার সাহেবও কিন্তু উচ্চশিক্ষিত এবং সরকারি চাকরিজীবী ছিলেন। সমাজের ভদ্র মানুষ হিসেবে বেশ নামডাক ছিল। অনেকে বিভিন্ন সালিশেও ডেকে নিয়ে মধ্যস্থতা করাতো, বেশিরভাগ পারিবারিক সমস্যার সমাধান। অথচ সে সমস্যাগুলোই সে প্রতিনিয়ত সংসারের সৃষ্টি করত। অথচ ঘরের খবর আমি চাপা রেখেছি, ইটের দেয়াল ভেদ করে উঠোনেও বের হতে দেইনি। সে কারণে মেয়েদের বিয়ের জন্য যত প্রস্তাব এসেছে, যত বায়োডাটা জমা পড়েছে, সবার মতো আমি ছেলের সার্টিফিকেট দেখিনি, চাকরির পদমর্যাদা দেখিনি, ছেলের ছবি দেখিনি, শুধু বংশ দেখেছি। কোন বংশের ছেলে, স্বভাব কেমন, আচরণ কেমন, শুধু বই পড়ে পাশ করেছে নাকি আদব কায়দাও কিছু শিখেছে। আলহামদুলিল্লাহ, আমি নিরাশ হইনি। বড় মেয়ে জামাই যেমন ভদ্র তেমন ব্যবহার। সে মনে হয় জীবনে কোনো মেয়েকে তুই বলেও সম্বোধন করেনি, কারণ বেয়াই আমার একজন সৎ আদর্শবান স্কুল শিক্ষক। ছেলে তো বাবার মতোই হবে। মেজমের বড় আলহামদুলিল্লাহ অনেক ভালো, পরিবার ব্যালেন্স করতে জানে। মাকেও সে অসম্মান করে না, স্ত্রীকে অমর্যাদা করে না। ছোটো মেয়ে অনার্সে পড়ে, তার জন্যও আমার তেমন ছেলেই চাওয়া, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। জেনেটিক একটা ব্যাপার আছে না, সেটাকে আমি কোনোভাবে ঠিক করতে পারিনি। এত ব্রিলিয়ান্ট ছেলে আমার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সবসময় ভালো ফলাফল করছে, অথচ নারীদের প্রতি তার এক ধরনের বিদ্বেষ। সে নারী স্বাধীনতা পছন্দ করে না, নারীদের পুরুষের ওপর কথা বলা পছন্দ করে না। ছেলের দোষ দিয়ে অবশ্য লাভ নেই, সে সারা জীবন তার মাকে মিনমিন করতে দেখেছে, বাবার চড়া গলার নিচে মায়ের গলার স্বর চাপা পড়ে যেতে দেখেছে। সে হয়তো ভেবেছে দুনিয়ার সব মেয়েরাই বুঝি তার মায়ের মতোই হবে। আমি অনেক বুঝেও ছেলের স্বভাব পরিবর্তন করতে পারি না। এটা তেমন কোনো দৃশ্যমান দোষ নয়, তাই হয়তো প্রেমিকার চোখে ধরা পড়েনি। মারিয়ার সাথে ছেলের 3 বছরের জানাশোনা ছিল। ছেলে নিজের পছন্দে বিয়ে করবে সেটা নিয়ে আমাদের দ্বিমত ছিল না, কিন্তু একা একা বিয়ে করবে সেটা মানতে পারিনি। মারিয়ার বাবা অন্যত্র তার বিয়ে ঠিক করেছিল, সে কারণে মেয়েটা রাতারাতি এসে আমাদের কাছে হাজির হয়েছে। পরে বাবা মা কাউকে না জানিয়ে নিজেরাই বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করে ফেলেছে। নিজের একমাত্র ছেলে ধুমধাম করে বিয়ে করাবো, সে আনন্দ থেকে বঞ্চিত হওয়ায় আমি খুব কষ্ট পেয়েছি। ছেলে বা ছেলের বউ কাউকে কিছু বলিনি, ভয়ে হোক বা লজ্জায় হোক। মেয়েটা আমাকে ভীষণ এড়িয়ে চলে, আমিও অপ্রয়োজনে কখনো কথা বলি না। সে হয়তো ভাবছে সংসারে শাশুড়ি কর্তৃত্ব চলে, তাকে ভয় না পেয়ে উপায় নেই।
অথচ এই কর্তৃত্বটুকু অর্জন করতে আমাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। বছর ৫ আগে আফজাল সাহেব স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাবার আগ পর্যন্ত সংসারের নুন তেলটুকুও তার পছন্দে কিনতে হয়েছে। চলার ক্ষমতা, বলার ক্ষমতা হারিয়ে হুইলচেয়ারে জীবন আবদ্ধ করে এখন এতটা নির্ভরশীল হয়েছে আমার ওপর। আমাকে সঙ্গে না নিয়ে ওয়াশরুমে যেতে পারে না। একক কর্তৃত্ব চালা সিংহ পুরুষকে এভাবে লেজ গুটিয়ে চলা আমার দেখতে পছন্দ হচ্ছে না। আমি সব কাজে তার পরামর্শ নেই, অনুমতি নেই। ছেলের বউ তো আর এত কিছু জানে না। আমার পায়ে শব্দ শুনে দুজনে চুপ হয়ে গিয়েছে। আজও কিন্তু নতুন নয়, আমি প্রায় ওদের রুমে উচ্চস্বরে কথা শুনতাম। সবসময় স্বর আমার ছেলেরই চড়া থাকতো। ভেবেছি হয়তো জামা কাপড় পছন্দ মতো হাতের কাছে না পেয়ে বইয়ের ওপর রাগ করছে। ছেলেটা এক সময় এমন রাগ আমার ওপর করতো, এখন বইয়ের উপরও করছে ভেবে আমি খুব খুশি হতাম না। ছেলে এখনও নিজের দায়িত্ব নিতে শেখেনি। আজই ব্যতিক্রম হয়েছে। ভয়ে আমার বুকের ভেতর ধুকধুক করছে, সাথে আনন্দ লাগছে। ভয়ে ধুকপুক করার কারণে নিজের পছন্দের বউকে এমন কি বলছে যে মেয়েটা এমন রেগে গেল। আনন্দের কারণ হলো ৩০ বছর আগে প্রতিনিয়ত আমার বুকের ভেতর চাপা পড়ে যাওয়া যে বিদ্রোহী কণ্ঠস্বর মোরে কঙ্কালস্বর হয়ে গেছে, সেই স্বরে আমি নতুন করে অন্যের কণ্ঠে শুনতে পেলাম। খবরদার, তুমি আমার পরিবার তুলে কথা বলবে না। ৩০ বছর আগে যদি এই মেয়েটার মতো এমনি করে আঙুল উঁচিয়ে কথা বলতে পারতাম, খবরদার, কথা মুখ সামলে বলবে। তাহলে হয়তো স্বাধীনতা পাওয়ার জন্য আমাকে ৩০ বছর অপেক্ষা করতে হতো না। দুঃখজনক হচ্ছে কেউ নিজের ভুল বুঝে স্বেচ্ছায় আমার স্বাধীনতা মেনে নেয়নি, বাধ্য হয়ে আমার উপর দায়িত্ব হস্তান্তর করেছে মাত্র। কিছুক্ষণ পর সিঁড়ির কাছে মারিয়ার হাই হিলে শব্দ শুনতে পেলাম। মেয়েটা এগিয়ে আমার কাছে এলো, বাম হাতে একটা ব্যাগ আর ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছছে। মা, আমি এলাম। আমি ওকে ফেরানোর চেষ্টা করিনি, যাক, ওর যাওয়ারই উচিত। ফুলসজ্জার পরের রাতে যদি এভাবে সাহস করে আমিও চলে যেতে পারতাম, তাহলে হয়তো এভাবে ধুকে ধুকে মরতে হতো না আমাকে। আফজাল সাহেব আমাকে ফিরিয়ে আনলে নাকে খত দিয়ে ফিরিয়ে আনতো। জীবনেও আর বাবা মা তুলে কথা বলতো না। কি মনে করে কয়েক পা এগিয়ে মারিয়া আবার ফিরে এলো। মা, আপনি নিশ্চয় আমাকে ভুল বুঝছেন। আমি বাধ্য হয়েছি ফিরে যেতে। আপনার ছেলেকে বলবেন আমাকে ফেরানোর চেষ্টা না করতে। আমি শান্ত হয়ে জানতে চাইলাম, যদি কিছু মনে না করো, কি হয়েছে মারিয়া? মা, আপনার ছেলে একটা অসভ্য বর্বর সাইকো। আমি রোজ অফিসে যাওয়ার আগে তার ফাইল, শার্ট, ঘড়ি, জুতো সব রেডি করে রাখি। আজ রাখতে পারিনি, তাতেই। মারিয়া নাক টেনে টেনে কাঁদছে। আমার খুব মায়া হলো মেয়েটার জন্য। তাতে কি হয়েছে? আমার মা চাকুরিজীবী। তিনি বাবা ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে যেতেন। বাবা নিজে নিজের শার্ট, প্যান্ট, ঘড়ি, চশমা, জুতা রেডি করতেন। মাঝে মধ্যে চা পর্যন্ত বানিয়ে খেতেন। দুদিন পর আমার চাকুরি হলে কে তার এসব রেডি করে দেবে? তার কত বড় সাহস, সে আমাকে আমার মায়ের মতো দায়িত্বহীন বলছে। আমি একটু অবাক হইনি, কারণ আমার ছেলে তো দেখেছে আমি সারা জীবন তার বাবার হুকুমের চাকর হয়েছিলাম। চুলার ওপর দুধ রেখেও তার বাবার গলার শব্দ শোনা মাত্র সামনে গিয়ে উপস্থিত হয়েছি। আসাদ হয়তো জানে না, বুঝতে পারেনি, কোনোটাই তার মা ভালোবেসে করেনি, ভয় করেছে, বাধ্য হয়ে করেছে। আমার সাহসী আত্মসম্মানে ভরপুর মেয়েটাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেতে ইচ্ছে করছিল, কিন্তু করিনি। যে মেয়েটাকে আমার এত ভালো লাগেনি, যার ওপর কষ্ট ছিল, আজ তার ওপর শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা কাজ করছে। আমি তো ছেলেটার জন্য এমন একটা মেয়ে চেয়েছি যে দীর্ঘদিন ধরে আমার ছেলের রক্তে লালিত আধিপত্যের অহংকারের দেয়াল ভেঙে চুরমার করে দিয়ে সত্যিকারের মানুষ বানাবে। ৩ মাস পর আসাদ মারিয়াকে ফিরিয়ে এনেছে। ৩ মাস আগে যে মেয়েটা আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার চোখে মুখে যে আত্মসম্মানবোধ আমি দেখেছি, সে যে এমনি এমনি ফিরে আসেনি, সেটা আমি ঢের বুঝতে পেরেছি। আশা করি আর কখনো ছেলের ডোম থেকে উচ্চ বাক্য বাইরে বের হবে না। আমার ছেলেটা ঠিকই বুঝতে পেরেছে, মেয়েদের আর যাই হোক অসম্মান করে কথা বলা যায় না।